তৌফের কথার উপর নিজের বাক্য জুড়ে ফারিন চৈতন্য ভঙ্গিতে বলল, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভাইয়ার কাছে সুমাইয়ার ব্যাপারটা জানতে দিও না। ভাইয়া জানলে হিতাহিত কাহিনী ঘটতে পারে। আপাতত একটা স্কিপ করো। আর আর শাহনাজ আপুদের বলে দাও তারাও যেন ভাইয়ার কাছে গোপন করে। সবাই একসঙ্গে মাথা দুলিয়ে হ্যাঁ জানালো। এরপর অন্য ব্যাপার নিয়ে আলোচনা চলতে থাকলো। এদিকে শাহনাজ কড়া করে সুরাইয়াকে শালীনতা বুঝিয়ে দিচ্ছে, কিভাবে 3টা দিন সবার সাথে ভালোভাবে কাটাবে অক্ষরে অক্ষরে শিখিয়ে দিচ্ছে। শেফালি ওকে যা যা আবোল তাবোল বুঝিয়েছে সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করছে, কিন্তু মনে মনে সুরাইয়া খুবই বিরক্ত হচ্ছে। এসব অহেতুক কথা শোনার চাইতে কটেজে ফিরে শুতে ইচ্ছে করছে। শাহনাজের কথায় প্রচণ্ড অধৈর্য হয়ে শেষমেশ সুরাইয়া অভিনয় করে বলল, বুবু, আমার মাথা টলছে, আমি একটু ঘুমাতে যাই। তোমরা ওদের সাথে আড্ডা দিতে থাকো, আমি কটেজে ফিরে যাই। ওখানে মেহনুরটা আছে, তাই চিন্তা করতে হবে না। আমি গেলাম। হ্যাঁ। শাহনাজের কোনো উত্তর না শুনেই ছুটে গেল সুরাইয়া। ওর কটেজটা সবার সাথে দ্বিতীয় রুমটায় ফিক্সড করা। সুরাইয়া সেখানে পৌঁছতেই আবার শয়তানি বুদ্ধির জন্য ছেলেদের কটেজের দিকে তাকালো। ফাজলামি করার জন্য দাঁত বের করে হাসি দিতেই পা টিপে টিপে ছেলেদের কটেজের দিকে গেল। ইচ্ছে করে সবার রুমে ঢু মেরে মাহাতিমের কটেজ খুঁজতে লাগলো, কিন্তু প্রথম কটেজের প্রথম রুম যে মাহাতিমের ছিল সেটা একটুও ধরতে পারল না সুরাইয়া। শেষ দিক থেকে চেক দিতে দিতে মাহাতিমের কটেজে চলে আসলো। ওর রুমের দিকে উকি দিতেই অন্ধকার আবিষ্কার করলো। রুমে যেটুকু আলো দেখা যাচ্ছিল সেটুকু অবশ্যই স্পষ্ট দেখার জন্য যথেষ্ট না। তাছাড়া সূর্যের আলো পশ্চিমে। হ্যালো এভরিওয়ান, মোজবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো প্লিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোজবেটে দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোজবেটেই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোজবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশন। এর মাধ্যমে দ্রুত সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা আছে। সাথে থাকছে দিনে 24 ঘন্টা আর সপ্তাহে 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচেই দিয়া আমার প্রোমোকোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটই পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। প্লিজ ডোন্ট মিস দিস অফার। আর অবশ্যই লিঙ্কটি ফার্স্ট কমেন্টে ফেলে পড়েছে, তাই চারদিকে অন্ধকার আচ্ছন্ন করেছে। সুরাইয়া মাহাতিমকে একাকী দেখার জন্য মিটিমিটি হাসি দিয়ে কোমরের কাছে 2 হাত বেঁধে ভেতরে পা দিল। অন্ধকার রুমে আরেকটু ঢুকে চারদিকে সরু চোখে দেখতে লাগলো, কিন্তু তখনই পেছন থেকে রুমের দরজা আটকানোর শব্দ হলো। সুরাইয়া চমকে গিয়ে যেই পেছনে ঘুরে তাকালো, ততক্ষণে ও অন্ধকার রুমে বন্দি হয়ে গেল। বিকট চিৎকার দিয়ে অন্ধকারে ভয় পেয়ে হাউমা করে কাঁদতে লাগলো সুরাইয়া। রিসর্টের রুমগুলো এত শক্ত মজবুত, সেখান থেকে একটা আওয়াজও অপর প্রান্তে গেল না। দরজা থাবাতে থাবাতে সুরাইয়া আরও চিল্লিয়ে কাঁদতে থাকলো। ওই মুহূর্তেই দরজার বাইরে মাহাতিম দাঁড়িয়েছিল। পকেটে 2 হাত গুজে নিষ্ঠুর ভঙ্গিতে প্রতিটা চিৎকার শুনতে লাগলো। কিছুক্ষণ ক্ষোভ দৃষ্টিতে তাকিয়ে থেকে ঘাড়ের ব্যায়াম হিসেবে অদ্ভুত কাজ করলো। মাথাটা ধীরগতিতে একবার ডানে আরেকবার বামে কাত করলো। সেদিন এভাবেই একটা মেয়েকে রুমে আটকে দিয়েছিল। এভাবেই ওই মেয়েটা দরজা খোলার জন্য অনুনয় করেছিল। বারবার জঘন্য স্পর্শের কবলে পড়ে নিজেকে অসহায় ভেবেছিল। প্রতিটা অশ্রুফোঁটা ঝরঝর করে 2 গাল বেয়ে ভিজে যাচ্ছিল। সে ছাড়া পেয়ে নিস্তেজ শরীর নিয়ে সত্য গোপন করে ফেলল। সেই জঘন্য সত্য আপন দাদাভাইও জানতে পারল না। নিজের নারী ছেঁড়া মায়েরও দোকানে শোনার সুযোগ হলো না। আজ একইভাবে মুখ্য অপরাধীকে শাস্তি দেওয়া হচ্ছে, কিছুটা অন্য কায়দায়, কিছুটা অন্য ভঙ্গিতে। আর সেই দৃশ্যের মতো আজ কিছুটা স্থান চেঞ্জ হয়েছে। সেদিন সুরাইয়া বাইরে দাঁড়িয়ে উপভোগ করেছে, আজ সেই জায়গায় মাহাতিম দাঁড়িয়ে তৃপ্তির শ্বাস টানছে। তরুণের কাছ থেকে প্রতিটা স্বীকারোক্তি পুনরায় স্মরণ করছে। সেই দগ্ধ পীড়িত বুকের যন্ত্রণাটা আজও বেকাবু স্পিডেই চলছে। আজ সুরাইয়ার জায়গায় অন্য কোনো ছেলে হলে
ব্রেনে দুটো বুলেট ঢুকিয়ে দিত নির্ঘাত। এখনও হিসেব বাকি। মাদির ভাষ্যমতে আর একটা হিসাব নেওয়া এখনও বাকি। সুরাইয়ার চিৎকারে রুমের ভেতরটা বিভীষিকা হয়ে উঠল। সন্ধ্যার আঁচটা আরও গাঢ় হয়ে অন্ধকার হয়ে গেল। চিৎকার করতে করতে গলা শুকিয়ে কাশতে লাগলো সুরাইয়া। বেগতিক মাত্রায় কাশতে কাশতে দুহাতে গলা ধরে ধপ করে ফ্লোরে বসে পড়ল। রুম এতটাই অন্ধকার ছিল যে সেখানে এক ফোঁটা আলো নেই। এদিকে ঘণ্টাখানেক চিল্লিয়েও সুরাইয়ার লাভ হয়নি। সুরাইয়া বিমর্ষ অবস্থায় হাঁপাতে হাঁপাতে ফ্লোরে মাথা লুটিয়ে ফেলল। চোখের পাতা বন্ধ করে সমস্ত দেহ ফ্লোরে ছেড়ে দিল। কানের মধ্যে ভোঁ ভোঁ শব্দ শুনতে পেলেও শরীর একেবারে শূন্য অনুভব করল। এরপর কিচ্ছু মনে নেই ওর। সন্ধ্যার আধার নামতে নির্জন রিসর্টটা আরও নিস্তেজ হয়ে উঠল। প্রতিটি কটেজের বাইরে লাইট জ্বললেও ভুতুড়ে পরিবেশ লাগছিল। চারপাশ ঘিরে এত গাছপালা ছিল যেগুলো রাতের অন্ধকারে ভয় দেখানোর জন্য যথেষ্ট। বিশাল লম্বা লম্বা গাছগুলো কেমন ঝুঁকে আছে কটেজের দিকে। মাথা তুলে লম্বা গাছগুলোর দিকে তাকালে ভয়ে গা ছমছম করে উঠবে। মাগরিবের পর সবাই মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে রিসর্টে ফিরে আসলো। সবাই নিজেদের কটেজে ফিরে গেলেও আশ্চর্য ব্যাপার ঘটল ছেলেদের কটেজে। সৌভিক মাহাতিমকে দেখতে এসে ওর রুমটা বাইরে থেকে লাগানো দেখে ও কিছুটা উদ্বিগ্ন হয়ে গেলে হঠাৎ পাশ থেকে সিয়াম জিজ্ঞাসু সুরে বলে ওঠে, তোর ভুরু কুচকাইলো কেন? কিছু হয়েছে? সিয়াম প্রশ্ন শুনে কিছুক্ষণ নিরুত্তর চেয়ে রইল সৌভিক। এদিকে ওর চুপটি দেখে সিয়ামের মনেও খটকা লাগতে শুরু করলো। ও কিছু জিজ্ঞেস করবে তার আগেই সৌভিক চিন্তান্বিত সুরে বলল, মাহাতিম যদি কিছু লুকাতে শুরু করে তাহলে কিন্তু ঘাপলা। দরজা লাগানো দেখেই আমার মনটা কেমন সাইলেন্ট দিয়ে উঠলো। আচ্ছা চল তো ওদিকে, একটু কাজ আছে। সৌভিক তর্জনী তুলে মেহনুরের রুমের দিকে ইশারা করলো। সিয়াম ওর ইশারা মোতাবেক ওর পিছু পিছু কটেজের দিকে পা বাড়ালো। মেহনুরের রুমটার কাছে এসে দরজা ভেরানো দেখে দুজনেই বাইরে থেকে নক করলো। মেহনুর তখন বিছানায় শুয়ে বুকের নিচে বালিশ রেখে উপন্যাস পড়ছিল। সেই মনোযোগটা ভঙ্গ করে দিলে মেহনুর বইটা বন্ধ করে বিছানা থেকে নামলো। ছোট্ট সুরে আসুন বললে সৌভিক আর সিয়াম দরজা ঠেলে ঢুকলো। সৌভিক একটা হাসি দিয়ে শান্ত চিত্তের মেহনুরকে জিজ্ঞেস করলো, তুমি তো কটেজের বাইরে যাওনি না? মাহাতিমকে দেখেছো? ও কোথায় গিয়েছে জানো? দুটো প্রশ্ন শুনে মেহনুর না সুযোগে মাথা নাড়িয়ে দিল। ওর উত্তর দেখে সৌভিক আরও চিন্তিত হয়ে উঠল। মাহাতিম রিসর্টের বাইরে গেলে জিপ নিয়ে বেরোবে, আশেপাশে থাকলে ওকে দেখা যাবে, কিন্তু ও যেহেতু এখানেও নেই তার মানে কোথায় গেছে? সৌভিক অন্য মনস্কে ডুব দিলে আর কোনো প্রশ্ন করল না মেহনুরকে। একটা সৌজন্যমূলক হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। সিয়ামও বেশ উদ্বিগ্ন হয়ে কোমরের দু হাত রেখে আশেপাশে তাকাতে লাগলো। সবাই নিজ নিজ রুমে আছে। মাহাদি স্বামীকের রুমে শুয়ে সিওসি গেম খেলছে। মেহনুর নিজের রুমে শুয়ে উপন্যাস পড়ছে। মাহাতিম নিশ্চয়ই কিছু করে হাওয়া হয়ে বসে আছে। সৌভিকের চিন্তান্বিত মুখটা দেখে সিয়াম কৌতূহল সামলাতে না পেরে বলল, আচ্ছা তুই কিনে চিন্তা করস? ওইটা তো ক্লিয়ারলি বলবি। মাতিম ঘাফলামি যদি কইরেই থাকে এতে তোর চিন্তা করার কারণ কি? এবার সৌভিক পূর্ণ দৃষ্টিতে সিয়ামের দিকে তাকালো। বিরক্ত মুখে ওর দিকে শক্ত মেজাজে বলল, রিসর্টের কোথাও সুরাইয়াকে দেখতে পাইছিস? সিয়াম প্রশ্নটা শুনে চরম বিস্ময়ে সঙ্গে সঙ্গে চতুর্দিকে দৃষ্টি দিল। কাউকে খোঁজার চেষ্টা করতে সুরাইয়ার কটেজের দিকে দৃষ্টি থমকে তাকালো। বদ্ধ দরজার দিকে দৃষ্টি রেখে আশ্চর্য কণ্ঠে বলল, মাতিম ওরে ইন্নালিল্লাহ। সিয়াম কথাটা শেষ করতে যেয়ে থেমে গেল। চাপা ভয়ার্ত চাহনি নিয়ে সৌভিকের দিকে দৃষ্টি ফিরিয়ে তাকালো। সৌভিক একটা ঢোক গিলে নিচের ঠোঁটটা দাঁতে কামড়ে ওকে সঙ্গে আসার জন্য ইশারা করলো। সিয়াম ওর ইশারাটুকু ঢের বুঝতে পেরে সৌভিকের পিছু পিছু পুনরায় চলতে থাকলো। ওরা হাঁটতে হাঁটতে পুকুর ঘাটের কাছে আসতেই অকস্মাৎ চমক ভঙ্গিতে শটান দাঁড়িয়ে পড়ল। আধো অন্ধকারে দূরের একটা লাইটের আলোয় পুকুর ঘাট দেখা যাচ্ছে। সেই ঘাটের কিনারা ঘেঁষে পকেটে দু হাত গুজে মাহাতিম দাঁড়িয়ে আছে।
ওরা মাহাতিমের পেছন দিকে দাঁড়িয়ে আছে বলে মাহাতিম ওদের দেখতে পায়নি। চুপচাপ পা চালিয়ে মাহাতিমের ডানে সৌভিক এবং বামে সিয়াম এসে দাঁড়ালো। দুজনই মাহাতিমের দিকে দৃষ্টি দিয়ে দেখল মাহাতিম পুকুরের টলটলে পানির দিকে তাকিয়ে আছে। ওরা দুপাশে এসে দাঁড়িয়ে আছে সেটা একদম গ্রাহ্য করেনি মাহাতিম। নীরবতার প্রহর চলতে থাকলে সৌভিক নীরবতা ছিন্ন করে বলল, দোস্ত ওর সাথে কি করছিস? বাতাসে শোঁ শোঁ ঠান্ডা হাওয়ার আওয়াজ ছাড়া অন্য কোনো উত্তর এলো না তখন। সৌভিক উত্তরের জন্য তখনও মাহাতিমের দিকে তাকিয়ে আছে। সিয়াম তাগাদা দেওয়ার জন্য মুখ খুলবে অমনি মাহাতিম অটল অবস্থায় শান্ত ভঙ্গিতে বলল, রুমে বন্দি। মাহাতিমের উত্তর শুনে কিছুক্ষণ হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল দুজন। পরক্ষণে সৌভিক কৌতূহলের জোরেই তীব্র উৎকণ্ঠায় বলল, তুই কি পাগল হয়েছিস? ওরা যদি জানতে পারে তাহলে কি অঘটনটা হবে জানিস? তুই কেন এই কাজ করলি মাহাতিম? সুরাইয়ার কি দোষ? মাহাতিম এবার তিরিক্ষি দৃষ্টিতে সৌভিকের দিকে তাকালো। পকেটে দু হাত গুজে অবস্থায় ওর দিকে সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো। সৌভিক স্থিরভাবে ওর অবস্থা বোঝার চেষ্টা করছে। সিয়াম পেছন থেকে মাহাতিমের কাঁধে হাত রেখে শান্ত সুরে ঘটনার ব্যাপারে জানতে চাচ্ছে। মাহাতিম ওদের দুজনের উদ্দেশ্যেই ঠান্ডা মস্তিষ্কে বলল, কি করছি, কেন করছি, কি কারণে করছি, এসব উত্তর এই মুহূর্তে দেওয়াটা প্রয়োজন বোধ করছি না। তোরা আমাকে আপাতত 3 দিনের জন্য একদম একা ছেড়ে দিবি। এই 3 দিনের ভেতরে কি করব, কেন করব কিচ্ছু জিজ্ঞেস করতে যাবি না। আমার রাস্তায় ফুল সাজাতে গিয়ে ফুলের সাথে কাটা ফেলে দিস না। নিশ্চয়ই আনসারি গাধামি করার পার্সোনালিটি রাখেনি। স্বাভাবিক থাক। মাহাতিমের কাছ থেকে অপ্রত্যাশিত উত্তর পেয়ে চুপ হয়ে গেল দুজন। ওদের সামনে দিয়ে দ্রুত পায়ে পুকুরঘাট থেকে রিসর্টের অন্যদিকে ফিরল মাহাতিম। সৌভিক ও সিয়াম নিরুদ্যম ভঙ্গিতে কটেজের দিকে যেতেই হঠাৎ রুমবন্দির কথাটা মনে পড়ল। সদ্বিদ ফিরে পাওয়ার মতো চেতন হলে দুজনেই নিজেদের দিকে বড় বড় চোখ করে তাকালো। একসাথে দুজন ঢোক গিললেই শঙ্কা মুখে মাহাতিমের বদ্ধ দরজার দিকে তাকালো। অমনি ঝড়ের বেগে দৌড় লাগিয়ে ওরা দুজন কটেজে ঢুকে দরজা খুলতে গেল। তড়িঘড়ি করে দরজা খুলতেই সিয়াম প্রচণ্ড অস্থির হয়ে বলল, দোস্ত ওই সুরে যেন ঠিক থাকে, না হলে কপালে বাস আসে। তাড়াতাড়ি মোবাইল ফ্ল্যাশ চালা। সৌভিক তাড়াতাড়ি মোবাইল বের করে ফ্ল্যাশ অন করলো। রুমের ভেতরে আলো ফেলতেই হঠাৎ ফ্লোরের উপর বেহুশ অবস্থায় সুরাইয়াকে দেখতে পেল। দ্রুত দুজন রুমের ভেতরে ঢুকে সুরাইয়াকে ধরে ধরে বাইরে এনে গলা চড়িয়ে সবাইকে ডাকলো। সৌভিকের গলার কণ্ঠ পেয়ে সবগুলো কটেজ থেকে ছুটে এলো। শাহনাজ, সাবা, মেহনুর দ্রুত রুম থেকে বেরিয়ে মাঠের প্রাঙ্গণটুকু পেরিয়ে ছেলেদের কটেজে উপস্থিত হলো। মাহাতিমের কটেজে যেই পরিষ্কার সিঁড়ির জায়গাটুকু ছিল সেখানে সুরাইয়াকে বসে ওর মুখে পানি ছিটা দিতে লাগলো। শাহনাজ ছুটে এসে অস্থির হয়ে তাড়াতাড়ি সুরাইয়ার পাশে এসে বসলো। সুরাইয়ার মাথাটা কাঁধে নিয়ে বারবার ওর গাল ধরে ডাকতে থাকলো, কিন্তু সুরাইয়া কোনোভাবেই উঠল না। সুরাইয়ার এমন অবস্থা দেখে সবার যেন আত্মা শুকিয়ে আছে। মেহনুর দৌড়াতে গিয়ে হাতের বই ফেলে সুরাইয়ার পায়ের কাছে ঠান্ডা তালুতে হাত ঘষে দিচ্ছে। সাবা ওর মুখের উপর অনবরত পানি ছিটা দিয়ে ডেকেই যাচ্ছে। সুরাইয়ার কোনো হেলদোল না দেখে সাবির ডাক্তার ডাকতে মাইক্রো নিয়ে বেরোলো। নীতি, প্রীতি, ফারিন আশ্চর্যজনক অবস্থায় মুষড়ে পড়েছে। সুরাইয়া কিভাবে মাহাতিমের রুমে আটকা পড়েছে কিছুতেই ওরা বুঝতে পারছে না। স্বামীক নীতির পেছন থেকে ওর কানের কাছে মুখ এনে বলল, মাহাতিম ভাই কি ফারিনের ব্যাপার নিয়ে রিভেনগঞ্জ নিল? নীতি কণ্ঠ আরও নিচু করে খুব সাবধানে স্বামীকের উদ্দেশ্যে বলল, ভাইয়াকে ফারিনের ঘটনা বলা হয়নি? স্বামী কান খাড়া করে উত্তরটা শুনে নীতির পেছন থেকে সরে এলো। সিঁড়ির কাছে গিয়ে মেহনুরের পাশে বসে শাহনাজের দিকে প্রশ্ন করল, সুরাইয়া কি ভাইয়ের সাথে দেখা করতে এসেছিল? ও কিভাবে রুমের ভেতরে আটকা পড়লো শাহনাজ? স্বামীকের যুক্তিপূর্ণ প্রশ্ন শুনে শাহনাজের শঙ্কিত ভাবটা চিন্তার দুয়ারে কড়া নাড়ল। সুরাইয়ার মাথায় হাত বুলিয়ে দিতে উদ্বেগ কণ্ঠে বলল, ও তো ঘুমানোর জন্য চলে এসেছিল, এরপর কি হয়েছে জানি না, কিন্তু আমরা যখন চলে এলাম তখন সুরাইয়াকে পেলাম না। ফিরে এসে দেখলাম মেহরুন নিজের রুমে উপন্যাস পড়ছে, আর কেউ সুরাইয়াকে কটেজে আসতে দেখেনি।
এখন কিভাবে মাহাতিম ভাইয়ার রুমে আসলো আমি কিছুই জানি না। এদিকে স্বামীকের অযথা জেরা দেখে লাথি মারতে ইচ্ছে করলো সৌভিকের। এখন যদি মাহাতিমের ফাঁদটা ধরে ফেলে তাহলে কি হবে জানা নেই। সৌভিক তাড়াতাড়ি পুরো ব্যাপারটা ঘোরানোর জন্য ব্যস্ত হয়ে উঠল। ছটফট ভঙ্গিতে তাড়াহুড়ো কণ্ঠে বলল, আমি 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 ভুল করেছি। আসলে রুমের ভিতর যে সুরা ছিল সেটা আমি জানতাম না। দরজা খোলা ছিল বলে বাইরে থেকে লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু ভেতরে যে সুরায় আটকা পড়বে কে জানতো। আই এম সরি গাইস, আমি সত্যিই বুঝতে পারিনি সুরায়ের এরকম অবস্থা হবে। আমি সত্যিই দুঃখিত। সৌভিক সম্পূর্ণ মিথ্যা কথা বলে মাহাতিমের ঝামেলাটা নিজের কাঁধে নিল। এই ব্যাপারটা দেখে সিয়াম শুধু চুপ করে তাকিয়ে রইল। এখন কিছু বলা মানেই বিপদ, আর মাহাতিমের কাহিনী জানতে পারলে মহা সাংঘাতিক বিপদ। শাহনাজ ওর কথা শুনে ক্রুদ্ধ ভঙ্গিতে মুখ নামিয়ে নিল। কেন মুখটা রাগে ভস্ম হলো সেটা শুধু সৌভিকের কাছেই গোচর হলো। কেন মুখটা রাগে ভস্ম হলো সেটা শুধু সৌভিকের কাছেই গোচর রইল। এদিকে আর দেরি না করে সবাই মিলে সুরাইয়াকে ধরাধরি করে কটেজের রুমে নিয়ে শুইয়ে দিল। ডাক্তার এসে চেক করে বলল ভয় থেকে জ্ঞান হারিয়েছে, খুব শীঘ্রই সেন্স চলে আসবে। কেউ আর সুরাইয়ার রুমে ভিড় করলো না। সবাই নিজেদের রুমে যেতে বলে শুধু মেহনুর সুরাইয়ার পাশে রইল। সুরাইয়ার কপালে হাত বুলিয়ে দিতে দিতেই সময়ের কাঁটা রাত 8টায় এসে পৌঁছলো। প্রায় 1.5 ঘন্টা পর সুরাইয়া ধীরে ধীরে চোখ খুললে মেহনুর ওর মুখের দিকে একটু ঝুঁকে বলল, বুবু খারাপ লাগছে, চোখ খোলো বুবু, চোখ খোল, চোখ বন্ধ করো না। মেহনুর কথাটুকু বলতেই গ্লাস এনে বিছানায় এসে বসলো। বালিশ থেকে সুরাইয়ার মাথাটা একটু তুলে অন্য হাতে গ্লাস এগিয়ে ঠোঁটের কাছে গ্লাস ঠাকালো। সুরাইয়া খুবই দুর্বল ভঙ্গিতে 2 ঢোক পানি গিলে আবার বালিশে মাথা রাখলো। দুর্বল মাখা কণ্ঠে আস্তে ধীরে বলল, আমি কোথায় আছি রে মেহনুর? মেহনুর গ্লাসের পানিটুকু নিজের আঁচলের শেষ প্রান্তে ঢেলে শাড়ির আঁচলটা একটু ভিজিয়ে নিল। হালকা একটু নিংড়ে নিয়ে সুরাইয়ার গালে, কপালে, কানে বুলিয়ে দিতেই বলল, তোমাকে কটেজের রুমে শোয়ানো হয়েছে বুবু, তুমি ওই দিকটায় কেন গিয়েছিলে? সুরাইয়া প্রচণ্ড আরাম বোধে চোখ বন্ধ করে রইল। মেহনুরের ছোট্ট সেবাটায় আলতো ঠান্ডা স্পর্শ পেয়ে বেশ শান্তি পাচ্ছিল। কপালে মেহনুরের হাতটার উপর নিজের শক্তিহীন হাতটা রাখতেই মেহনুর একটু ধাক্কা খেলো যেন। ঠিক তখনই সুরাইয়া আলতো একটা ঢোক গিলে চোখ বন্ধ অবস্থায় বলল, আমি রুমে ঢুকেছিলাম, ওখানে কেউ ছিল না, রুম অন্ধকার ছিল। আমি রুমের ভেতরে ঢুকলে কে জানি বাইরে থেকে ইচ্ছে করে দরজা লাগিয়ে দিল। কত চিৎকার করলাম, দরজা ধাক্কালাম, লাইটের সুইচ খুঁজে ইচ্ছা মতো টিপলাম, কিন্তু কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না। সুরাইয়া আড়ষ্ট কণ্ঠে কথা বলতে বলতে চুপ হয়ে গেল। ভেতর থেকে লম্বা একটা নিঃশ্বাস টেনে সশব্দে ছেড়ে দিল। চোখ বন্ধ করা অবস্থায় দুর্বল শরীরে শক্ত কণ্ঠে বলল, এখন এই রুম থেকে চলে যা, আমি একা ঘুমাতে পারবো। যখন তোকে আর সবাইকে দেখেছি তখন তো আর আসতে পারিসনি, এখন তোদের দেখানো সেবার দরকার নেই। কথাটা বলতে মেহনুরের দিকে পিঠ দিয়ে ডান পাশ হয়ে শুলো। মেহনুর কথার বিপরীতে সব সময়ের মতো চুপটি থেকে বিছানা থেকে উঠে দাঁড়ালো। টেবিল থেকে জগ নিয়ে খালি বোতলে পানি ভরে সেটা ওর মাথার কাছে রেখে দিল। রাতে যদি কারেন্ট না থাকে তাই সেই চিন্তা করে একটা মোমবাতি আর দেশলাইয়ের প্যাকেট টেবিলের উপর রেখে দিল। মেহনুর দরজা টানার আগে আরেকবার সরল কণ্ঠে বলল, কিছু দরকার হলে ডাক দিও বুবু, আমি তোমার পাশের কটেজেই আছি। আর সাবা বুবু তোমার বাম পাশের রুমে আছে, আমি গেলাম। সুরাইয়া আরেকবার ওকে তাড়না দিয়ে রুষ্ট গলায় বলল, কাহিনী করতে হবে না, বেরিয়ে যা। মেহনুর ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে দরজা ভালো মতো টেনে দিল। কটেজের 3 ধাপ সিঁড়ি ধরে নামার সময় আকাশের দিকে তাকালো। কালো আকাশটায় যেন প্রচুর মেঘ জমে আছে। বিদ্যুৎ পৃষ্ঠের মতো আলোর ঝিলিক মেঘে মেঘে খেলে যাচ্ছে। বাতাসের তেজও পূর্বের তুলনায় বেশি এখন। বৃষ্টি আসার আগ মুহূর্তের মতো ভিজে ভিজে বাতাস বইছে। গাছগুলো শাখা প্রশাখা নাড়িয়ে যেন ভয় দেখাতে চাইছে। মেহনুর মাথা নিচু করে সিঁড়ি পেরিয়ে ঘাসের উপর পা রাখল। বাদামি চামড়ার চটি জুতোর দিকে দৃষ্টি রেখে ছোট ছোট পা ফেলে অনেক কিছু চিন্তা করতে থাকলো। ঠান্ডা তেজালো হাওয়ার জন্য খোপা করা চুলগুলো আলগা হতে লাগলো ওর। অন্যমনস্ক মেহনুর খুবই
ধীর গতিতে পা ফেলে হাঁটতে থাকলে বাতাসের জন্য খোপাটা একদম খুলেই গেল। বিদ্যুতের বেগে পিঠ ছাড়িয়ে কোমরে মৃদু বাধা পেয়ে একেবারে হাঁটুর কাছে চুলগুলো পৌঁছলো। রাতের আবছা অন্ধকারে বাতাসের তেজে ওর চুলগুলো উঠতে থাকলো। পরনে সাদা সুতির শাড়ি এবং পাটটা গোলাপি রঙের ছিল। হিম জড়ানো বাতাসের জন্য গোলাপি ব্লাউজটার গোলাপি হাতাটা আরেকটু কনুই থেকে উপরে তুলল। আকাশে এখন গুরুম গুরুম শব্দ করে মেঘ ডাকছে। মেঘের থেমে থেমে ডাক চলতে থাকতে হঠাৎ পুরো চারপাশ আলোকিত হয়ে দিনের মতো উজ্জ্বল হলো। আর সেকেন্ডের মধ্যে উজ্জ্বলতা নিভে গিয়ে নিকষ কালোতে ফিরে আসলো প্রকৃতি। মেহনুর আর হাঁটল না তখন। আকস্মিকভাবে পা থামিয়ে মুখটা তুলে ছেলেদের কটেজের দিকে তাকালো। মনের মধ্যে বিভিন্ন প্রশ্নের আনাগোনা চলতে থাকলে শেষমেশ বাধ্য হয়ে নিজেকে শক্ত করে সেদিকেই পা বাড়িয়ে দিল। চোখের শান্ত নরম দৃষ্টি কটেজের দিকে স্থির রেখে কাছে চলে এলো। ঘাস থেকে সাদা টাইলসের সিঁড়িতে এক পা ফেললো। এভাবে পরপর 3টা সিঁড়ি অতিক্রম করে কটেজের প্রথম রুমটার দিকে এগোতে থাকলো মেহনুর। কটেজের দ্বিতীয় রুমটা এখন খালি। এখানে সৌভিক আজ ঘুমায়নি, সে তৌফের রুমে চলে গেছে, তাই রুমটা আলো ছাড়া অন্ধকার হয়ে আছে। মেহনুর বারবার দু ঠোঁট ভেতরে পুড়ে জিহ্বা দিয়ে ভিজিয়ে নিচ্ছে। যেই পরিমাণে ভয় হচ্ছে, পানির তেষ্টায় বুকটা একদম ছটপট করে উঠছে। নিজেকে শান্ত স্থির রাখার জন্য জোরে একটা নিঃশ্বাস টেনে ঠোঁট গোল করে ছেড়ে দিল। সাদা টাইলসের জমিনে দৃষ্টি রেখে সামনে এগোনোর জন্য পা বাড়ালো। যতবার এক পা করে দরজার কাছে যাচ্ছে ততবার মনে হচ্ছে কেউ বুকের যন্ত্রণাটায় পাথর দিয়ে জোরে চাপা দিয়ে রেখেছে। মেহনুর ঠোঁট দুটো একটু ফাঁক করে অনবরত নিঃশ্বাস ছাড়ছে। তখন নিঃশ্বাসের তেজটাও বুকের ধুকপুকের সাথে তাল মিলিয়ে বেড়েছে। দরজাটার কাছে এসেই দেখল দরজাটা আধ ভেজানো। রুমের ভেতরে টেবিল ল্যাম্প জাতীয় লাইট জ্বালানো ছিল। সেই ল্যাম্পের অল্প আলো দরজার বাইরে একটুখানি এসে পড়েছে। মেহনুর সেই আলোটা এক পলক দেখে নিয়ে দরজাটা ধীরভাবে ঠেলে ঢুকলো। সাদা টাইলস থেকে দৃষ্টি তুলে কাঙ্ক্ষিত জায়গায় ধীর গতিতে তাকাতে থাকলো। মাহাতিম তখন চেয়ারে বসে টেবিলে কি যেন একটা করছিল। মেহনুর দৃষ্টি তুলে মাহাতিমের উন্মুক্ত পিঠ, পেশিবহুল হাত, মুখের ডান পাশটা একটুখানি দেখতে পাচ্ছিল। টেবিলের উপর ডান হাতটা তুমুল স্পিডে চলছে মাহাতিমের। মেহনুর ওর দিকে আরেকটু ভালোভাবে খেয়াল করতেই দেখতে পেল মাহাতিমের হাতে একটা লাল পেন্সিল, আর সে পেন্সিল দিয়ে সাদা কাগজের উপর মনোযোগের সাথে কি যেন লিখছে। মেহনুর কিভাবে ব্যাপারটা হ্যান্ডেল করবে সেটাই চিন্তা করতে থাকলে ওখানেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। রুমের দুপাশে বড় দুটো জানালা দিয়ে শোঁ শোঁ করে পর্দা উড়িয়ে বাতাস আসছিল। সেই সঙ্গে মেঘের গর্জন যেন আরও বেগ বাড়িয়ে দিয়েছে। হঠাৎ আকস্মিকভাবে বিদ্যুৎ পৃষ্ঠের বজ্রধ্বনি হলে অস্ফুট শব্দে শিউরে উঠল মেহনুর। খট করে ডান হাতের পেন্সিল থমকে গেল মাহাতিমের। দু কানের কর্ণপথে যে শব্দটা আসলো তাতে আর চিন্তা না করে তৎক্ষণাৎ পিছু ফিরে তাকালো। টেবিল ল্যাম্পের আলোয় দরজার মুখে যে বালিকা ভয়ে জুবুথুবু হয়ে দাঁড়িয়েছিল তাকে দেখে ভ্রু দুটো কুঁচকে নাকের দিকটায় নেমে এলো। মেহনুর ওর বিরক্তিমাখা মুখটা দেখে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে বলল, জরুরি কথা ছিল। কথাটুকু শুনতেই ভ্রু দুটো স্বাভাবিক হয়ে বাঁ ভ্রুটা উপরে উঠালো মাহাতিম। ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে হাতের পেন্সিলটা টেবিলের উপরে রাখলো। চেয়ার থেকে উঠে দাঁড়াতেই পাল্টা প্রশ্ন করে বলল, কি দরকার এখানে? মেহনুর ভীতু চাহনি দিয়ে আরেকবার মাহাতিমের মুখটা দেখে নিল। এরপর নিচু গলায় নত মুখে বলল, আপনি সুমাইয়া বুবুকে কেন রুমে আটকে দিয়েছেন? যদি বুবুর কিছু হতো সেটার দায়ভার কি আপনি নিতেন? প্রশ্ন ধরেই মনে হলো মস্ত বড় ভুল হয়ে গেছে। কথাটা এভাবে না বলে সুন্দরভাবে বলা উচিত ছিল। লোকটা যদি রাগের মাথায় ওকেও রুমে আটকে দেয়, সুরাইয়াকে কেন রুমে আটকে দিয়েছে এই প্রশ্ন করাটাও এখন জরুরি ছিল। আর সবার সামনে প্রশ্ন করলে বিপাকে পড়তে হতো। এসব চিন্তায় মশগুল হতেই মাহাতিম তখন পা এগিয়ে মেহনুরের দিকে আসতে থাকলো। মেহনুর ফ্লোরের দিকে মাহাতিমের লম্বা ছায়াটা দেখে ভয়ে চুপসে যেতে লাগলো। বুকে আবারও সেই ধুকপুকনিটা হচ্ছে। ঠোঁট দুটো সরু ফাঁক করে একটার পর একটা লম্বা নিঃশ্বাস ছাড়ছে। কি হবে এখন? রেগে গেল? সত্যিই রেগে গেল? নিঃশ্বাসের গতি আরও বৃদ্ধি পাচ্ছে ওর।
ছায়াটা কাছে আসতে আসতে একেবারে ওর শরীরের ওপর পড়ল। যেই ভয়টা এতক্ষণ ছিল না, সেই ভয়ের জন্যই এখন আচমকা পিছোতে লাগলো মেহনুর। কিন্তু পেছনের অবস্থা না দেখে না বুঝে পিছাতে থাকলে তৎক্ষণাৎ ধড়াস করে দরজায় ধাক্কা খেল। ওই মুহূর্তে দরজাটা ভুলবশত চাপিয়ে ফেলল। ওর মন বলছে এই মুহূর্তেই খুবই বোকার মতো কাজ করেছে, যার দরুন এখন সমস্ত শরীর একদম মাথা থেকে পা পর্যন্ত মৃদু ভঙ্গিতে কাঁপছে। সে কম্পমান মাথাটা কোনো মতে পেছনে ঘুরিয়ে দরজাটার দিকে তাকালো। দরজা সম্পূর্ণ পুরোপুরি লেগে গেছে এখন, একটুও ফাঁকি দেবার উপায় নেই যেন। মাহাতিম আরও 2 পা এগিয়ে ওর সামনে এসে বলল, আমার রুমে আসার আগে চিন্তা করা উচিত ছিল। আমি তো চরম লেভেলের অসভ্য। এখন তুমি দরজাও বন্ধ করে দিয়েছ। এই মুহূর্তে যদি নন অকারেন্স কাহিনী করি তাহলে তোমার কি অবস্থা হবে বুঝতে পারছো? বড় করে ঢোক গিলে মেহনুর ভয়ার্ত দৃষ্টিতে তাকালো। ভেতরে ভেতরে কুকড়ে গেলেও সুরাইয়ার কথা চিন্তা করে সাহস জুগিয়ে বলল, আপনি বুবুকে রুমে আটকে দিয়েছেন কেন? মাহাতিম ওর কথা শুনে ঠোঁটের কোণে হাসি টানল। সেই হাসির আভাসে বাঁ ভ্রুটা উঁচু করে তাচ্ছিল্যের সুরে বলল, আচ্ছা, তোমার বুবুকে আমি আটকাতে যাব কেন? মেহনুরের প্রচণ্ড রাগ লাগছিল কথাটা শুনে, তবুও সেই রাগের চেয়ে এখন ভয়ের মাত্রাটাই বেশি। মাহাতিমের দিকে তাকিয়ে থাকতেই ওর হাসি হাসি চোখ দুটো থেকে চট করে দৃষ্টি নামিয়ে ফেলল মেহনুর। মাহাতিম ব্যাপারটা দেখে প্রচণ্ড মজা পেলেও মুখে হাসির আভাস ফুটালো না। মেহনুর হাত দুটো পেছনে নিয়ে দরজা খোলার জন্য চেষ্টা করছে, কিন্তু নব অনেকটা উপরে থাকাতে হাত সেখানে পৌঁছাচ্ছে না। বাইরে আরেকবার বাজ পড়লে তৎক্ষণাৎ বিকট শব্দ হলো। সেই শব্দের জন্য চমকে উঠতেই মেহনুরের ভেতরে অবস্থা টালমাটাল হচ্ছিল। মাহাতিম প্রসন্ন মেজাজে শান্ত নয়নে মেহনুরের মুখটার দিকে তাকিয়ে আছে। মনের বিরুদ্ধেই ওর দিকে আরও এগিয়ে গিয়ে কয়েক ইঞ্চি দূরত্ব রেখে দাঁড়ালো সে। এই অবস্থা দেখে মেহনুরের হৃদযন্ত্রটা ছিঁড়ে আসতে চাইছে। চোখের সামনে পেশিবহুল বুকটার দৃশ্য খুব নিকটে চলে এসেছে। বাধ্য হয়ে চোখ দুটো কুঁচকে আরও বাগ্ররূপে কাঁপতে লাগলো মেহনুর। ওর ভয়ার্ত অবস্থার আতঙ্কিত ভাব দেখে মাহাতিমেরও রাগ হলো। এখানে যখন আসার সাহস হয়েছে তখন ভয় পাওয়া হচ্ছে কেন? বিনা অনুমতিতে রুমে ঢুকেছে কোন সাহসে? কেন ওকে দেখে ভয় পেয়ে খালি পালাতে ইচ্ছে করে? সব প্রশ্নের গুটি পাকিয়ে মাহাতিম তরুণের বিবৃতিগুলো মানসপটে চিন্তা করতে থাকলো। সেদিন তরুণ যেভাবে যেই যেই জায়গায় বেহায়ার মতো স্পর্শ করেছিল, মাহাতিমও সূক্ষ্ম রাগ অল্প গুরুতা নিয়ে ওর দিকে হাত বাড়িয়ে দিল। কাঁধের দিকটা স্পর্শ করার উদ্দেশ্যে ধপ করে দরজার উপর হাত রাখলো। মেহনুর আরেক দফায় শিউরে উঠে মাথাটা সেদিকে ঘুরিয়ে দরজার উপর মাহাতিমের হাত দেখল। ঘন করে ঢোক গিলে মাহাতিমের দিকে আতঙ্ক দৃষ্টিতে তাকালো। মাহাতিম ওর অবস্থা দেখে শান্ত মেজাজে বলল, তোমার বোন নিজের কটেজে না ঢুকে আমার কটেজের দিকে এসেছিল। প্রথম বাক্য শেষ করতেই চট করে মেহনুরের কাঁধে হাত ফেলে দিল মাহাতিম। মেহনুর মাথা নিচু করে চোখ দুটো খিঁচ মেরে উঠল। তখন মাহাতিম বর্তমানে ওকে বোকা বানানোর যে খেলাটা খেলছে সেটা অবশ্য ওর অভিনয় দেখে কেউ ধরতে পারবে না। মাহাতিম এবার অ্যাটিটিউড দেখিয়ে গম গম সুরে বলতে লাগলো, ওকে আমার রুমে একা দেখে মারাত্মক শান্তি লেগেছে, বুঝেছো? কথাটা শেষ করতে মেহনুর চমকিত ভঙ্গিতে চোখ খুলে তাকালো। মাহাতিম ওর বিস্ময় ভরা সরল মুখটার দিকে তাকিয়ে কাঁধ থেকে হাতটা ওঠালো। সেটা ওর খোলা চুলের উপর রেখে শান্ত ভঙ্গিতে বুলাতে লাগলো। মেহনুর এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাহাতিমের দিকে। বিস্ময়ের ভাব এখনও ওর কাটেনি। সুরাইয়াকে একা পেয়ে কিছু করেছে কিনা সেই তুচ্ছ চিন্তা মাথায় আনতেও কষ্ট হচ্ছে ওর। মেহনুরের অমন স্থির চাহনি দেখে মাহাতিম ওর থুতনিটা আরেকটু উপরে তুলে দিল। ওর দিকে নিজের মুখটা একটু নামিয়ে নিচু স্বরে বলল, শাড়িতে ওকে বলিউডের শিল্পা শেঠির মতো লেগেছে। উদাহরণের অবস্থা দেখে বুকটা সজোরে ধক করে উঠল মেহনুরের। এই লোকটার চেহারা দেখে তো কখনো চরিত্র আন্দাজ সম্ভব না। তরুণের মতো আচরণ এই লোকটার কাছ থেকে কোনোভাবে আশা করা যায় না। মেহনুরের গালের কাছে অনেকগুলো চুল এসে ঝাপটা খাচ্ছে তখন। সেটা দেখে মাহাতিম নিজের ডান হাতটা আবার উপরে তুলল। তর্জনী আঙ্গুলটা কপাল ছুঁয়ে ছুঁয়ে
গালের কাছে নামাতেই চুলগুলো কানের দিকে সরাতে থাকলো। মেহিনুর প্রতিক্রিয়াহীন দৃষ্টিতে তাকিয়ে থাকতেই চোখ দুটো আপনা আপনি বন্ধ করে নিল। মাতিমের এক হাত এখনও ওর পিঠের চুলগুলো বুলিয়ে যাচ্ছে, অন্য হাতে কানের পেছনে চুল গুজে দিচ্ছে। মেহিনুর তখন অদ্ভুত ঘ্রাণের মায়ায় ডুবে গিয়ে ঘোর আবেশে আবদ্ধ ছিল। মাতিমের শরীর থেকে আসা প্রাণবন্ত ঘ্রাণ শক্তি সমস্ত ইন্দ্রিয় দখল করে নিচ্ছিল। গভীর করে নিঃশ্বাস নিচ্ছিল মেহিনুর। সেই নিঃশ্বাস প্রশ্বাসের গভীরতায় ছোট্ট বুকটা ফুলে ফুলে উঠছিল ওর। মাতিম গাঢ় গলায় ঠান্ডা সুরে বলল,